সমাধানের রাস্তা যদি খুঁজি, ডেফিনেটলি এডুকেশন একটা সেক্টর। এই এডুকেশনটাকে আসলে এই সেক্টরটাকে যারা চিন্তা করছেন এবং ইমপ্লিমেন্ট করছেন, দায়িত্ব আসলে যাদের, তাদের কাছেও আমরা আরেকটু এক্সপেক্ট করতে পারি যে আসলে একদম শিশু লেভেল থেকেই আমাদের বেসিক প্রফেশনালিজমের ধারণা এবং সেটার ইমপ্লিমেন্টেশন, এবং এটা ইমপ্লিমেন্ট করলে কীরকম রেসপন্স আসে। আপনি বলছিলেন যে রাস্তায় ছেড়ে দিলে বোঝা যায় সে কিভাবে রেসপন্স করবে। অনেক সময় আপনি আপনার স্টুডেন্টদেরকে যেটা করেন যে আপনি ওপেন করে দেন, কেউ হয়তো খারাপটা পন্থা নিবে, কিন্তু যে খারাপ পন্থা নিচ্ছে না সে বুঝতে পারছে রাইট পন্থার লাভটা কি। সো অনেক ক্ষেত্রে আমরা এই প্র্যাকটিক্যাল নলেজ শেয়ারিং, এই ব্যাপারটাকে হয়তো আমরা আরেকটু সিরিয়াসলি নিতে পারি। আই এম শিওর এটা একটা বড় জায়গা। আরেকটা জায়গা আমি যেটা পার্সোনাল বিলিভ আমার, সেটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় দেখেও অনেক সময় শিখি, বেশিরভাগ শিক্ষা আমরা দেখেই শিখি। সো এটার একটা পজিটিভ সাইড আমি বলবো, এবং এটা একটা দায়িত্ব নেয়ারও একটা বিষয় হয়। আমরা কিন্তু এই যে আনপ্রফেশনাল বিহেভিয়ার, এই শব্দটা কিন্তু অনেক সময় আমরা বলি কেন? কারণ আপনি যে রাস্তার কথা বলছিলেন, আপনার কাছে একটা ভালো উদাহরণ আছে। যেমন আপনি বলছিলেন ক্যান্টনমেন্ট এরিয়াতে সব ঠিক চলে। সো আপনি ক্যান্টনমেন্ট এরিয়াতে গিয়ে দেখেছেন সব ঠিক চলে, তাহলে কিন্তু আপনি গুলিস্তানে এসে ওইটার ইমপ্লিমেন্টেশনটা চাচ্ছেন। এক্স্যাক্টলি। তার মানে আপনি যখন ক্যান্টনমেন্টের একজন ড্রাইভিং বা রাস্তার কন্ট্রোলে আছেন, সেটা এজ এ ইন্ডিভিজুয়াল আপনি যদি গুলিস্তানে ওইটা মেনটেন করেন, তাহলে আপনার দায়িত্বের জায়গায় আপনি ক্লিয়ার থাকলেন, এবং এই আপনার মতো মানুষগুলো যত বাড়বে তত আসলে সমাধানের জায়গাগুলোও বাড়তে থাকবে। এটা গেল এক। আর 2 নম্বর হচ্ছে, অনেকেই আমরা এখন দেশের বাইরে ট্রাভেল করার বা অনেক দেশের অনেক ধরনের নিয়ম কানুন জানার দক্ষতা রেখেছি, সুযোগ হচ্ছে, দক্ষতা রাখছি, আমরা যাচ্ছি। সেটা যখন আমরা আমাদের কান্ট্রিতে ব্যাক করছি, তখনই কিন্তু আমরা নাক সিটকাচ্ছি, এইখানে প্রফেশনাল না, এইখানে প্রফেশনাল। কারণ আমি ওই দেশে দেখে আসছি, ওই কোম্পানিতে দেখে আসছি, অমুক রাস্তায় দেখে আসছি, অমুক ফ্যামিলিতে দেখে আসছি, এটা হচ্ছে ওটা হচ্ছে। সো যারা দেখে আসছে বিভিন্ন জায়গা থেকে, তারা যদি দায়িত্ব নিয়ে তার জোনটায় যদি সে সেটা ইমপ্লিমেন্ট করে, এবং ওই শিক্ষাটাও আবার শিক্ষাই চলে আসে, ওই নলেজটা যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করতে পারে, হ্যাঁ কয়েকজন মানুষের উপর দায়িত্ব একটু বেড়ে যায়, কিন্তু সবার উপর দায়িত্ব। সো ওই পার্টিকুলার যারা আমরা অভিজ্ঞতা নিয়ে আসছি, তারা যদি প্রপারলি, যারা অভিজ্ঞতা নিতে পারছে না, তাদেরকে যদি শেয়ার করি। আমি হাসছিলাম মনে মনে, কারণ এই যে বাইরে থেকে উদাহরণগুলো দেখে আসি, আমরা বিভিন্ন জায়গায় বড় বড় গল্পগুলো করি, কিন্তু আপনি যখন এয়ারপোর্টে নামে সবাই, তখনই সে সবকিছু জলাঞ্জলি দেয়। হ্যাঁ, ওটাই ওই লাইন করা থেকে ইমিগ্রেশনে, এবং ওখান থেকেই সে বলতে শুরু করে যে কেন এই দেশটার কিছুই হবে না, কেন এটা, অত সেই কিন্তু লাইন ব্রেক করে। সো আমি আপনার সাথে পুরোপুরি একমত যে এটা প্রত্যেককে ইন্ডিভিজুয়াল জায়গায় আমাদের কন্ট্রিবিউট করা দরকার। আমরা যখন আলোচনাটা শুরু করছিলাম, তখন কিন্তু আমরা ফ্যামিলি এবং অফিসের কথা বলছিলাম। তো আমরা যদি কিছুক্ষণের জন্য ফ্যামিলির জন্য দায়িত্বটা পালন করি, অফিসে হয়তো অনেক লং টার্ম, শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট, বাট মেবি লং টার্ম, সময় লাগবে। কিন্তু ব্যক্তিগতভাবে যদি প্রত্যেকে মানুষ হিসেবে চিন্তা করি যে কালকে সকাল হবে, যে আমি মানুষ হিসেবে আজকে কি ভ্যালু এডিশনটা করব, তাই না? এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের চাওয়া পাওয়াগুলো খুব ছোট ছোট। আমি অফিসে বের হচ্ছি, আমি জানি যে আজকে অফিসে যাওয়ার পথে একটু ঝামেলা হতে পারে, তো আমি হয়তো 15 মিনিট আগেই ঘুম থেকে উঠলাম, রেডিনেসটা আমি 15 মিনিট আগেই করলাম, সো দ্যাট ঝামেলা হলে আমি একটু হেঁটেই চলে গেলাম জায়গাটা। আর যদি সুযোগ মতো 15 মিনিট আগে পৌঁছে যাই, তাহলে কিন্তু কাজটাও আমি একটু আগে থেকেই ধীর স্থিরভাবে শুরু করলাম, 2-4টা কলিগের সাথে কিছু ভালো কথাবার্তা বলে নিলাম, দিনটা শুরু করলাম, লস তো কোনো দিক থেকে হচ্ছে না। সো আমার কাছে মনে হয়, আপনি দেখবেন আমার বেশিরভাগ আলোচনা আমি ব্যক্তিগত জায়গায় গিয়ে হিট করি, কারণ এইগুলা যেহেতু বড় জিনিস, সবাই মনে করবে, আমি মনে করবো ফারাবি ভাই করবে, ফারাবি ভাই বলবো ও করবে, দিন শেষে আমরা কেউই করলাম না, তাহলে তো হলো না। আরেকটা পয়েন্ট আমি এখানে মানে সমাধানের জায়গায় আমি বলবো যে ইদানিং আমি এটা খুব ফিল করছি যে আমাদের যে, এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তো প্রাইমারিলি আমি ইসলাম ধর্ম বলবো, কিন্তু অন্যান্য সব ধর্মের মানুষই আমরা এখানে আছি। আমাদের কেন যেন একটা প্রবণতা হয়েছে যে আমরা ধর্মীয় আচার আচরণ শিক্ষাগুলোকে আমরা ধর্মীয় জায়গাতে রেখে আসি, অর্থাৎ নামাজটা আমার জায়নামাজে অথবা মসজিদে, একইভাবে মেবি অন্য ধর্মেরটা মন্দির বা কোথাও। কিন্তু আমি যখন দোকানে এসে বসলাম, তখন আমি ঠিকই অন্যায় কাজ করছি, ঠিকই খারাপ জিনিসটা বেশি দামে বেচে দিচ্ছি, তাই না? মানুষকে ঠকাচ্ছি, ঘুষ নিচ্ছি। কিন্তু ধর্মীয় পরিমণ্ডলে কিন্তু একটা মানুষের জীবন কিন্তু পুরোপুরি কাভার্ড,
এমন না যে শুধু জায়নামাজের জন্য বিচার হবে আমার আর আমি ঘুষের জন্য বিচার, অ্যাটলিস্ট মুসলিম ধর্মেরটা আমি যতটুকু জানি। কাজেই আমরা যদি ধর্মীয় বিধিনিষেধগুলো যদি আমরা আরও মানতে শুরু করি এবং আমরা বুঝতে চাই, এখন বাংলা ভাষায় কিন্তু প্রচুর আমাদের মুসলিম ধর্মের এবং অন্য সমস্ত ধর্মের বই আছে, আবার কতগুলো জিনিস তোমরা পারিবারিকভাবে শিখি বা আমাদের যারা মুরব্বী তারাও আমাদেরকে অনেক সময় বলে দেন। এগুলো আমার মনে হয় সময় এসে গেছে আবার ওইগুলোকে মানে শক্ত করে ধরার, কারণ তাছাড়া তো আমরা কোনো রেফারেন্স খুঁজে পাচ্ছি না, তাই না? এবং কেউ কোনো জায়গায় দাঁড়িয়ে বলতে পারবে না যে অমুক ধর্মের তমুক কথাটা হচ্ছে ভুল, এটা আমরা কিন্তু কেউ বলি না। আমরা গ্রসলি একটা অবস্থান নিয়ে ফেলি, তাই না? অথবা কেউ কেউ হয়তো কোনো একটা জিনিসকে উগ্রবাদিতার পন্থায় নিয়ে যায়। আমরা ওগুলো যদি বাদ দিই, আমরা যদি আমাদের ধর্মীয় এবং পারিবারিক পরিমণ্ডলের যেগুলো বেসিক জিনিস সেগুলো যদি সুন্দরভাবে মেনে চলি, তাই না? যে আপনার সাথে আমার দেখা হলো, আমি কার্টিসিটা ঠিকভাবে দিব, তারপরে আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলবো না, আমি সাইডে দাঁড়িয়ে কথা বলবো। আরেকজন লোক যদি আমার থেকে দ্রুত গতিতে যেতে চায় তাহলে আমি সাইড দিয়ে তাকে আগে যেতে দিব। এগুলা কিন্তু ধর্মীয় বিধিবিধানের মধ্যেও বলা আছে, হাদিসের মধ্যেও এগুলা জিনিস বলা আছে। আবার আমরা আমাদের পারিবারিক পরিমণ্ডল থেকে এগুলো শিখি। তা আমি বলছি না যে খুব হার্ডকোর কিছু করার, রেভলিউশন করার দরকার নেই, কিন্তু ধর্মের যে বেসিক বিধিবিধানগুলো সেটা যদি আমি জায়নামাজের বাইরেও আমার প্রত্যেক দিনের জীবনে যদি আমি ফলো করি, স্বামী হিসেবে আমার কর্তব্য কী, বাবা হিসেবে আমার কর্তব্য কী, ছেলে হিসেবে আমার মায়ের প্রতি কর্তব্য কী, একজন পথচারী হিসেবে আমার কর্তব্য কী, একটা প্রতিবেশীর প্রতি আমার কর্তব্য কী, তারপরে এক্সটেন্ড করে ওই যে আমরা অফিসে ঢুকে পড়বো যে আপনার বস হিসেবে কর্তব্য কী, আমার একজন টিম মেম্বার হিসেবে আমার কর্তব্য কী, আমার মনে হয় এভরিথিং উইল বি সর্টেড আউট। তো মেবি দ্যাট ক্যান বি ওয়ান সলিউশন, এবং ওইটার সাথে আমাদের ইহকালিক এবং পরকালিক জিনিসটাও কিন্তু কানেক্টেড হয়ে যায়। তো অ্যাটলিস্ট যদি অনেকেই, আমি জানি ইদানিং নব্য শিক্ষিত আমরা অনেকেই পরকাল নিয়ে আমাদের অনেক প্রশ্ন, আচ্ছা ঠিক আছে ওটা বাদ, ইহকালেরটাই যদি বেনিফিটেড হতে পারে সো হোয়াই নট, এখানে এটা ইগো পেলে লাভ কি? দিন শেষে আমরা তো সবাই অন্তত এই ব্যাপারে একমত যে আমরা কেউই মানে নিশ্চিত নই যে কালকে সকালটা আমাদের কিভাবে কাটবে, তাই না? এত ভুল আমরা করে ফেলেছি আশপাশে। সো যেহেতু আমাদের ভয়টা বেশি, তাহলে আমাদের সাবধান হওয়াটা জরুরি। আমি মৃত্যুর ভয়ের কথা বলছি না, কিন্তু আমি বলছি ক্ষতির ভয়। আমি এটাও জানি যে আমি যদি সৎকর্ম না করি, আমি যদি আল্লাহ তাআলাকে শুধু বলি আমাকে ক্ষতির হাত থেকে বাঁচাও, আসলে আমি বাঁচতে পারবো না। আমার খারাপ কাজের জন্য আপনি ইম্প্যাক্টেড হবেন, তাহলে কেনই বা আমি আপনার জন্য খারাপ কাজ করবো আর আপনি বা আমার জন্য কেন খারাপ কাজ করবেন? প্রত্যেকে যদি সঠিকটা করলে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, অফিসেও তো সেই লোকটারই প্রমোশন হবে যে লোকটা সঠিকভাবে সেল করতে চাচ্ছে প্রোডাক্ট, সঠিকভাবে তার টিম মেম্বারকে গ্রো করার চেষ্টা করতেছে, সঠিকভাবে তার বসের কাজটা করে জমা দিচ্ছে, তাই না? সেই লোকটারই তো গ্রোথের চান্স বেশি। যে ছেলেটা সবচেয়ে ভালো পড়াশোনা করছে তারই তো রেজাল্ট ভালো, যে ছেলেটা সবচেয়ে ভালো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে সে তো এমনি চান্স পাবে মেডিকেলে। তাহলে 2.5 লক্ষ টাকা খরচ করার দরকারটা কি?